আজকের টপিক হচ্ছে এইউবি। এইউবির ফুল ফর্ম কি? অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তোরা যারা ক্লিনিক্স যাচ্ছিস, ক্লিনিক্সে ক্লাস করতে, মেবি প্রায় পেশেন্ট আসছে, পেশেন্ট এরকম কমপ্লেন করছে, আমরা কি করছি, উই আর টেকিং আ প্রপার হিস্ট্রি অফ আর মেনস্ট্রুয়াল প্যাটার্ন, ঠিক আছে, টু ডিটেক্ট দ্য ডেফিনিট কজ। তাহলে এইউবি কি? এনি ডেভিয়েশন ফ্রম নর্মাল মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ এইউবি। যে কোনো ডেভিয়েশন। এবার নর্মাল মেনস্ট্রুয়েশন তোরা বলবি যে হাউ উই ডিফাইন নর্মাল মেনস্ট্রুয়েশন। তাহলে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের একটা ডেফিনেশন আছে, দেয়ার আর সাম প্যারামিটার্স, রাইট, যেটা দিয়ে আমরা ডিফাইন করি যে সেটা নর্মাল মেনস্ট্রুয়েশন না দেয়ার ইজ এনি অ্যাবনর্মালিটি, ঠিক আছে, টু ডিটেক্ট দ্য এক্সাক্ট কজ। তাহলে প্যারামিটার গুলো কি দেখ, এখানে আছে ফ্রিকোয়েন্সি। ফার্স্ট ইজ ফ্রিকোয়েন্সি। আমরা দেখবি যে সাইকেল লেন্থ, ওকে জিজ্ঞেস করি যে তোমার হাউ মেনি আফটার হাউ মেনি ডেজ ইউ আর গেটিং ইউর নেক্সট পিরিয়ড। সো হোয়াট ইজ দ্য নর্মাল ফ্রিকোয়েন্সি? এখন যেটা লেটেস্ট গাইডলাইন ইজ 24 to 38 ডেজ নর্মাল। লেস দেন 24 হলেও অ্যাবনর্মাল। তাও সেটা আমাকে কতদিনে কাউন্ট করতে হবে? হিস্ট্রি নিতে হবে ইন লাস্ট 12 মান্থস। পেশেন্ট হয়তো হিস্ট্রি দিচ্ছে লাস্ট 1-2 সাইকেলে ওর ইনফ্রিকুয়েন্ট হচ্ছে বা বেশি হচ্ছে, দ্যাট ইজ নট সিগনিফিকেন্ট। তাহলে উই হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি অফ লাস্ট অ্যাটলিস্ট 12 মান্থস। ফ্রিকুয়েন্ট, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রম 24 to 38 ডেজ যদি হয় ওর সাইকেল লেন্থ, দ্যাট ইজ নর্মাল। লেস দেন 24 অর মোর দেন 38 আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট কি আছে? রেগুলারিটি। ইফ ইট ইজ রেগুলার অর ইররেগুলার। রেগুলারিটির একটা প্যারামিটার দেখ, লেস দেন 7 to 9। লেস দেন 7 to 9টা দেখে কারোর মাথায় কোশ্চেন আসছে যে লেস দেন 7 মানেই তো লেস দেন 9। Why it is written here less than 7 to 9? রিজন হচ্ছে 7টা কিছু এজ গ্রুপ অফ পিপলের জন্য, 9টা কিছু এজ গ্রুপ পিপলের জন্য। 9টা কাদের জন্য? যারা অ্যাডোলেসেন্ট বা যারা পেরিমেনোপজাল, তাদের হতেই পারে 9 ডেজ ইরেগুলার, মানে 9 ডেজ ভেরিয়েশন হতেই পারে। ধর এই সাইকেলের থেকে ওই সাইকেলের 9 ডেজ ভেরিয়েশন হতেই পারে। বাট যারা মোস্টলি যারা 20 to 40 ইয়ার্স রিপ্রোডাক্টিভ, প্রপার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তাদের ক্ষেত্রে ভ্যারিয়েশন ইজ 7, ঠিক আছে। তাহলে লেস দেন 7 to 9 হচ্ছে ওর ভ্যারিয়েশন হবে, ঠিক আছে, দ্যাট ইজ রেগুলারিটি। থার্ড পয়েন্ট কি আছে? ডিউরেশন। আমরা দেখবি জিজ্ঞেস করি যে পেশেন্ট ইজ গিভিং হিস্ট্রি যে কতদিন স্টে করে মেনস্ট্রুয়েশন। নর্মাল ডিউরেশন ইজ 2 to 8 ডেজ। বল কি কনফিউশন হচ্ছে ওখানে? কিছু কনফিউশন হলো ফার্স্ট দুটো পয়েন্টে? বল, আমাকে জিজ্ঞেস কর, কোনো কনফিউশন নেই প্রথম দুটো পয়েন্টে? তাহলে ফ্রিকোয়েন্সি হলো, রেগুলারিটি হলো, দেন ডিউরেশন। ডিউরেশন নর্মাল ইজ 2 to 8 ডেজ। লেস দেন 2 হলে বা অনেক সময় বলা হয় লেস দেন 3 হলে স্ক্যান্টি মেন্সেস, আর মোর দেন 8 হলে হেভি মেন্সেস। সেটা আমি লেটার অন আই এম ডিসকাসিং। আর লাস্ট কি? ভলিউম অফ ব্লাড লস। ভলিউম অফ ব্লাড লস কতটা নর্মাল? এখানে সবকটা প্যারামিটার মনে রাখতে হবে। 5 to 80 ml, একটা বড় রেঞ্জ কিন্তু। তাহলে পেশেন্ট এসেই যদি বলে যে আমার খুব স্ক্যান্টি পিরিয়ড হচ্ছে, তার মানে যে হিস্ট্রি ঠিক বলছে তা নয়, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি সাবজেক্টিভ। ওটা আমাদেরকে প্রপার হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের কাছে খুব সাবজেক্টিভ। অনেক পেশেন্টের ধর হচ্ছে ডিউরেশন 4 ডেজ হয়, তাও পেশেন্ট বলে যে স্ক্যান্টি পিরিয়ড হচ্ছে। তাহলে 4টে প্যারামিটার ওপর উই আর টেকিং দ্য প্রপার হিস্ট্রি অফ আর মেনস্ট্রুয়াল প্যাটার্ন অর সাইকেল, ঠিক আছে। এইটা দেখ, আগেকার দিনে যেটা, এখন হয়তো তোরা এটা পাবি না, আগে অনেকগুলো নোমেনক্লেচার ইউজ করা হতো, ডিফারেন্ট নোমেনক্লেচার ওয়াজ দেয়ার, রাইট। এর টার্মগুলো কি শুনেছিস কখনো? মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, হাইপোমেনোরিয়া, এই টার্মগুলো নাওএডেজ উই ডোন্ট ইউজ এনিমোর। এখন অনেক সিম্পলিফাইড, অনেক মিনিংফুল টার্ম, লেটেস্ট ফিগো গাইডলাইন অনেক সিম্পলিফাইড করে দিয়েছে। এত ডেফিনেশন মনে রাখা পসিবল নয়। ডেফিনেশনগুলো এত বেশি, মানে সাবজেক্ট টু সাবজেক্ট এত ভ্যারিয়েশন হচ্ছিল, আমরা এখন কি করেছি, একটা ইউনিভার্সাল ক্লাসিফিকেশন করে দিয়েছি। তো এগুলো আগেকার টার্ম, কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং ইজ স্টিল দেয়ার, আমরা এখনো বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর পোস্ট কোয়েটাল ব্লিডিং ইজ স্টিল দেয়ার, এই টার্মগুলো এখনো ইউজ করা হয়। বাট মেনোরেজিয়া, পিউবার্টি মেনোরেজিয়া স্টিল দেয়ার। তোরা দেখবি অনেক পিউবার্টাল এজ গ্রুপের পেশেন্টরা আসে, অনেক হেভি মেন্সের হিস্ট্রি দেয়,
সেটা ডায়াগনোসিস আমরা স্টিল লিখি পিউবার্টি মেনোরেজিয়া, বাট নর্মালি মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, মেনোমেট্রোরেজিয়া, হাইপোমেনোরিয়া এইগুলো টার্মগুলো এখন অবসলিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা রিসেন্ট কি গাইডলাইন আছে আমাদের, দ্যাট ইজ দ্য রিসেন্ট গাইডলাইন। এখানে দেখ ফিগো লেটেস্ট যেটা ফিগো সুন্দরভাবে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং কে দুটো টাইপে দে হ্যাভ ক্লাসিফাইড। ওয়ান ইজ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। খুব সুন্দর, খুব সিম্পলিফাইড ডেফিনেশন। ফার্স্ট ক্লাসিফিকেশন এটাই, পেশেন্ট যখন প্রথম আমার কাছে হিস্ট্রি, পেশেন্ট আমার কাছে কমপ্লেন নিয়ে প্রেজেন্ট করছে, উই আর টেকিং দ্য হিস্ট্রি। এবার তখনই আমাকে ক্লাসিফাই করতে হবে যে ইফ শি ইজ এ কেস অফ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং অর আ কেস অফ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। যদি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, দ্যাট উইল বি সাইক্লিক্যাল, ওর পিরিয়ডের টাইমেই ব্লিডিং হচ্ছে, দ্যাট উইল বি সাইক্লিক্যাল রেগুলার, বাট হেভি ইন ভলিউম হতে পারে অ্যান্ড ইন স্টেজ হতে পারে, ডিউরেশন ওর মোর দ্যান 8 days হতে পারে, ভলিউম মোর দ্যান 80 ml হতে পারে, উইথ অন্য সিমটমস অ্যাসোসিয়েটেড, প্যাসেজ অফ ক্লটস, মোর দ্যান 7 নাম্বার অফ প্যাড শি ইজ ইউজিং ডেইলি, এইগুলো থেকে আমরা কাউন্ট করি। দ্যাট ইজ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর পিছনে জেনারেলি স্ট্রাকচারাল কিছু কজ থাকে, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং এও থাকে। বাট হোয়াট ইজ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, ডেফিনেশনটা যদি তোরা পড়িস তাহলে দ্যাট ইজ টোটালি ইররেগুলার অ্যান্ড অ্যাসাইক্লিক। পেশেন্ট ইজ গিভিং হিস্ট্রি যে আমার দুটো পিরিয়ডের মধ্যেও ব্লিডিং হচ্ছে, দ্যাট ক্যান বি হেভি অর স্পটিং লাইক ব্লিডিংও হতে পারে, দেয়ার আর সেভারাল কজেস। ও ধর বলছে না যে আমার পিরিয়ডের মতো হচ্ছে না বা আমি দেখতে পাচ্ছি, স্পটিং, দ্যাট ইজ স্পটিং উই কল দ্যাট, সেটা হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। তাহলে একটা খুব বেসিক ডিফারেন্স আছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ওর সাইক্লিক্যাল হবে, উইথ মেনস্ট্রুয়েশন হবে, regular, and intermenstrual bleeding is acyclic, irregular, in between the periods, or period এর ডেটের মধ্যে মধ্যে intermenstrual bleeding হচ্ছে। তো that is the two basic type। এটা ঠিক আছে, এটাতে কারোর কোনো কনফিউশন হচ্ছে? এবার দেখ কজগুলো পড়। ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং এ যে কজগুলো বলছে, পলিপ, ডিকিউবিটাস আলসার, এটা ভালো করে বুঝলে তোরা বুঝতে পারবি যে এটার কোনো হরমোনাল সেইভাবে স্পেসিফিক রিজন নেই। ধর যে পেশেন্টটা ডিকিউবিটাস আলসার, ইউ নো হোয়াট ইজ ডিকিউবিটাস আলসার? কাইন্ড অফ ধর প্রোল্যাপসের যে পেশেন্টগুলো আমাদের ক্ষেত্রে প্রোল্যাপস হয়েছে, 3rd degree ইউটেরাইন প্রোল্যাপস বা প্রসিডেন্সিয়া, পুরো ইউট্রাস অ্যান্ড পেলভিক অর্গান কেম আউট, তাহলে ওর যে একদম ডিপেন্ডেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য অস, সার্ভাইকাল অসে অলওয়েজ একটা আলসারেশন হয়ে আছে, তাহলে সেই আলসারেশনটা থেকে ওর অন অ্যান্ড অফ ব্লিডিং হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ নট রিলেটেড টু হার পিরিয়ড, তাই তো? পিরিয়ডের সাথে তো সেটা রিলেটেড নয়, অ্যান্ড শি ইজ গিভিং, কিন্তু সে তো নিজের ডায়াগনোসিস বুঝতে পারছে না, শি ইজ গিভিং আ হিস্ট্রি অফ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, অ্যান্ড দ্য সেম অ্যাপ্লিকেবল ফর সার্ভাইকাল পলিপ অলসো। পলিপ, সার্ভাইকাল পলিপ, এনি টাইম ডিউ টু ফ্রিকশন অর সামথিং ইটস ব্লিডিং, এনি টাইম ইন বিটুইন দ্য সাইকেল, তাহলে এইগুলো হচ্ছে কজেস অফ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। অ্যান্ড হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটা সাইক্লিক্যাল উইথ পিরিয়ড হচ্ছে, দ্যাট ক্যান বি ডিউ টু লিওমায়োমা, লার্জ সাবমিউকোসাল ফাইব্রয়েড উইথ পিরিয়ড, শি ইজ গেটিং হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা, এটা তোদের সিনিয়রদের কেউ সেমিস্টারে কোয়েশ্চেন দেখেছিস কেউ? কোয়েশ্চেনটা এসেছিল, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। পামকোয়েন ক্লাসিফিকেশন, পামকোয়েন ক্লাসিফিকেশন হচ্ছে একটা ইজিয়েস্ট ক্লাসিফিকেশন, ইজি টু রিমেম্বার, প্রতিটাই একটা, এটা একটা কাইন্ড অফ তোর নিমোনিক্স, ইজিলি রিমেম্বার কর। আর একটা ইউনিভার্সাল এটা অ্যাপ্লাই করা যায় যে ইভেন পেশেন্ট ক্যান রিমেম্বার অলসো। আমাদের কাছে এরকম পেশেন্ট আসে যারা নিজেরাই ফিগর গ্রেডিং বলে যে কি গ্রেডের ফাইব্রয়েড আছে, তো এটা তো কত ভালো না, পেশেন্ট ইজ ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট হোয়াট ইজ শি হ্যাভিং, যে তাকে অপারেশন লাগবে না মেডিকেল ট্রিটমেন্ট লাগবে। তো এটা খুব ইউনিভার্সাল একটা ক্লাসিফিকেশন পামকোয়েন, যাতে সব জায়গায় আমাদের তোর এই কান্ট্রিতে, আউট অফ কান্ট্রি, সব জায়গায় ডক্টরস ক্যান ইউজ, ইভেন আ পেশেন্ট ক্যান ইউজ, দ্যাট ইজ দ্য পামকোয়েন ক্লাসিফিকেশন। পামকোয়েনটা সবাইকে মুখস্থ করতে হবে, এটা থেকে কোয়েশ্চেন আসবে, আর তোদের প্র্যাকটিক্যালে ফাইব্রয়েড তো থাকবেই, ঠিক আছে, স্পেসিমেনে তখন জিজ্ঞেস করা হয়। পামকোয়েন ক্লাসিফিকেশনের অ্যাটলিস্ট টার্মগুলো লিখতে হবে, যেটা তো ইটিওলজি, পুরোটা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আমাদের কেন করি আমরা এই ক্লাসিফিকেশনটা? টু ফাইন্ড আউট দ্য ডেফিনিট কজ অফ AUB, দ্যাটস ওয়াই ডু দ্য ক্লাসিফিকেশন। তাহলে এটা তোর মুখস্থ করতে। তাহলে পাম আর কোয়েন দুটো সেপারেট, ঠিক আছে। পামটা থেকে যেগুলো আমরা পাই জেনারেলি ওগুলোতে স্ট্রাকচারাল কিছু ডিফর্মিটি থাকে, আর কোয়েনটা
যেটা উই ক্যান ফাইন্ড বাই ক্লিনিক্যাল, পেশেন্ট যখন আমার কাছে ওপিডিতে আসছে বা এমার্জেন্সিতে, ইদার ক্লিনিক্যালি or by imaging bolte by USG or TVS or MRI or either seeing the uterus grossly by the she underwent a hysterectomy operation, then we can see the uterus grossly, then we can classify, oh that is the cause of her AUB. আমরা তো অনেক সময় আগে বুঝি না, হয়তো AUB এর জন্য hysterectomy করার পর we cut the uterus, we find out yes this is the cause of she was having AUB. So PAM is basically structural deformity, what we can easily find out. আর কোয়েন হচ্ছে আদার ডিফর্মিটি গুলো, ফুল ফর্ম গুলো পর, P for polyp, endometrial polyp, ঠিক আছে, endometrial, it can be endometrial polyp or cervical polyp, endometrial submucosal polyp, fibroid polyp, anything polyp. Polyp একটা খুব important reason of AUB, যেটাতে there is heavy menstrual bleeding and also on and off intermenstrual bleeding is there. তাহলে P for polyp, এটা মনে থাকবে সবার, সবার পিছনে ক্লিয়ার হচ্ছে, জাস্ট তোর নিমোনিকের মতো মনে রাখা, খুব ইজি কিন্তু। সেকেন্ড A for কি লেখা আছে, অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস টার্মটার সাথে সবাই অ্যাওয়্যার, মোটামুটি শুনেছিস তাই তো। অ্যাডেনোমায়োসিস ইজ এন্ডোমেট্রিওসিস অফ, ইয়েস, অ্যাডেনোমায়োসিস আর কিছুই নয়, যে কোনো ফিমেল হু আন্ডারওয়েন্ট ডেলিভারিজ, যা ধর একটা বা দুটো চাইল্ড বার্থ হয়ে গেছে, দেয়ার আর সাম চেঞ্জেস ইন ইউট্রাস and which is irreversible. Adenomyosis is basically irreversible. কি হয়ে যায়, কিছু ইউট্রাসের মায়োমেট্রিয়ামে হার্ডেনিং হয়ে যায়। মেন প্রেজেন্টিং কমপ্লেইন যেটা হয় অ্যাডেনোমায়োসিস, দ্যাট ইজ পেইন, এন্ডোমেট্রিওসিসে যেরকম পেইন হয়, that is pain, and sometimes there is heavy menstrual bleeding. So second cause is adenomyosis. Third cause is L for leiomyoma. Leiomyoma is nothing but fibroid uterus. Fibroid er there is another chapter on fibroid. This is the chapter of AUB, abnormal uterine bleeding. সব কটা cause overall এটাতে বলা আছে। fibroid another একটা খুব important chapter, and there is a separate FIGO classification of fibroid. Several types of fibroid are there. 0 থেকে 8 দেখবি FIGO classification grading করা আছে, ওটাও পড়তে হবে, that is very important. তোরা গ্রসলি আমাদের মুখে এতদিন ক্লিনিক্সের ক্লাস করে তিনটে টাইপের ফাইব্রয়েড, তিন চারটে টাইপের ফাইব্রয়েডের উপর ইউ আর অ্যাওয়্যার অফ, দ্যাট ইজ সাবমিউকোসাল ফাইব্রয়েড, ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড অ্যান্ড সাবসেরোজাল। ভেরি গুড, মনে আছে, সাবসেরোজাল ফাইব্রয়েড অ্যান্ড অলসো দের ইজ অ্যানাদার ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড ইজ দেয়ার। ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড নেভার কজেস AUB, কেন? ওটা একদম অ্যাডেনেক্স সাথে আছে। ব্রড লিগামেন্ট ইউট্রাস, প্রপার ইউট্রাস, ইউট্রাইন ক্যাভিটির সাথে ওটার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছিস? একটু ছবিটা আইডিয়া কর। ব্রড লিগামেন্টের দিকে আছে ফাইব্রয়েডটা, দ্যাট ইজ নট রিলেটেড টু এন্ডোমেট্রিয়াম অর মায়োমেট্রিয়াম, তো জেনারেলি ওটার সিমটম আলাদা হয়। অলসো অ্যাপ্লিকেবল ফর যেটা পেডাঙ্কুলেটেড সাবসেরোজাল ফাইব্রয়েড। সবাইকার লেয়ারগুলো তো মাথায় আছে, হোয়াট ইজ সেরোজা, হোয়াট ইজ মায়োমেট্রিয়াম অ্যান্ড হোয়াট ইজ মিউকোসা। তো তোরা নিজেরা ইমাজিন কর, হোয়াট ইজ সাবমিউকোসাল ফাইব্রয়েড, মানে আমার ক্যাভিটির দিকে বাল্জ হয়ে আছে সাবমিউকোসা থেকে, তো দ্যাট ইজ মেনলি কজিং AUB। শ্রেডিং যখন হচ্ছে while she is having her menstruation, তো সাবমিউকোসাল ফাইব্রয়েডই মোস্টলি তোর AUB করে, অ্যান্ড সামটাইম ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড অলসো। আমি আজকে এত ডিটেলস বলবো না। এই ফাইব্রয়েডের 0 to 8 গ্রেডিং আছে, কত পার্সেন্ট এদিকে ওদিকে থাকলে আমরা, ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডেরও টাইপস আছে, সাবমিউকোসাল ইন্ট্রামিউরাল কিছুটা হয়, তো কোনটা কি কজ করে। তাহলে থার্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে ফাইব্রয়েড, লিওমায়োমা। ফাইব্রয়েড তোদের মাথায় থাকলো যে একটা সেপারেট চ্যাপ্টার এন্ডোমেট্রিওসিসের মতো, যেটা তোদের পড়তে হবে, ঠিক আছে, হলো। ফোর্থ কি আছে, ম্যালিগন্যান্সি অ্যান্ড হাইপারপ্লাসিয়া। তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল পড়েছিস তোরা? এন্ডোমেট্রিয়াল সি এর চ্যাপ্টার পড়া হয়েছে? কার্সিনোমাগুলো এখনো স্টার্ট হয়নি। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার আগেই একটা ক্লাসিফিকেশন পড়তে হয়। when there is endometrial hyperplasia, আমরা দেখবি একটা ক্লাসিফিকেশন করি, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল, উইথ অ্যাটিপিয়া, এরকম ভাবে একটা ক্লাসিফিকেশন হয়। তো if it is, even it is not a case of malignancy, if only endometrial hyperplasia is there, still she is having abnormal uterine bleeding, ঠিক আছে? তাহলে এটা ফোর্থ কজ। এই কজগুলো উই ক্যান ডিটেক্ট ইদার ক্লিনিক্যালি, বিরাট বড় একটা ইউট্রাস, পেশেন্ট একটা বাল্কি ইউট্রাস নিয়ে শি ইজ প্রেজেন্টিং, আমরা পার অ্যাবডোমিনাল ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, উই ক্যান ডিটেক্ট
there is a mass in uterus. Key type of mass that we will detect later on by USG, TVS or MRI. But clinically we can detect. Another thing is TVS or ultrasound. That is a very good tool. We can detect which type of fibroid or if there is endometrial hyperplasia. For that we see the endometrial thickness. যখন ক্লিনিক্সে যাবি, তোরা এখন ক্লিনিক্স গাইনিতে হবে তো, র্যান্ডামলি আমাদের কাছে পেশেন্ট আসে ডেইলি, এটা হ্যাবিট কর, তোরা আল্ট্রাসাউন্ড নেই, প্লেট দেখতে বলছি না, প্লেট দেখতে পারবি না তোরা এখনই, সি দ্য রিপোর্ট, হ্যাঁ, অ্যান্ড সি দ্য প্যারামিটার্স, পুরোটা দেখতে হবে না, লিভার টিভার আমি বলছি না আমার সাবজেক্টে, ওটা তো মেডিসিনে আছে, সি দ্য রিপোর্টস অন ইউট্রাস অ্যান্ড ওভারিজ অ্যান্ড পিওডি, ওইটা তোরা দেখ কি কমেন্ট করা আছে না, হোয়াট আর দ্য প্যারামিটার্স দে আর মেনশনিং, দেখবি দে আর মেনশনিং এ সাইজ অফ ইউট্রাস, লেন্থ ব্রেথ উইথ করে একটা সাইজ দে আর মেনশনিং অ্যান্ড এন্ডোমেট্রিয়াল থিকনেস, এইটা একটু দেখা হ্যাবিট কর, একটা দুটো রিপোর্ট দেখবি না, দেখবি বুঝতে পারবি যে কি কি, তাহলে আমাকে আনসারে কোনগুলো মাথায় রাখতে হবে, তার মধ্যে দেখবি কয়েকজনের ফাইব্রয়েড বলছে, কি টাইপের ফাইব্রয়েড, অনেকের খুব সুন্দর রিপোর্টিং হয় অ্যান্ড দে মেনশন দ্য ফিগো ক্লাসিফিকেশন, তারপর তোরা প্লেট দেখতে হবে না, অ্যান্ড ওভারিজ, এই যে তোদের পিসিওডির ক্লাস হয়েছে, পিসিওডি মাঝি স্যার নিয়েছেন ক্লাস, তাহলে স্যার তো ওভারি বলেছেন, পিসিওডির ক্রাইটেরিয়া গুলো যাবি র্যান্ডামলি ক্লিনিক্সে দেখবি একটু ইউএসজি রিপোর্ট, ঠিক আছে, তাহলে এই চারটে হলো দ্যাট উই ক্যান ডিটেক্ট বাই দিস থিং। এবারে ক্লাসিফিকেশন, এটা আমি চেঞ্জ করি, সবাই বুঝতে পেরেছিস না, কনফিউশন আছে? দিস ইজ দ্য কোয়েন, ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি নন স্ট্রাকচারাল ওভারঅল, ঠিক আছে, তাহলে কোয়েনের নোমেনক্লেচারে কি কি আসছে? ফার্স্ট সি ফর কোয়াগুলোপ্যাথিস, পেশেন্ট আমাকে হিস্ট্রি দিল, আমি ক্লিনিক্যালি দেখলাম, ইমেজিং করলাম, বাট কোনো ডেফিনিট স্ট্রাকচারাল কজ আমি খুঁজে পেলাম না, কিন্তু আমার কিছু হিস্ট্রি নেওয়া মিস হয়ে গেছিল। থার্ড, পেশেন্ট ইজ ফ্রম অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ। অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ বা পিউবার্টাল এজ গ্রুপে খুব ইম্পর্টেন্ট এই কোয়াগুলেশন ডিসঅর্ডারগুলোর হিস্ট্রি নেওয়া। পেশেন্টের হিমোফিলিয়ার হিস্ট্রি থাকতে পারে, ভন উইলিব্রান্ড ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, পেশেন্টের আইটিপি টিটিপি টার্মগুলো শুনেছিস প্যাথোলজিতে, হিস্ট্রি থাকতে পারে। অনেক আমরা এরকম পেশেন্ট পেয়েছি যে লেটার অন শি ইজ অলরেডি ম্যারিড, শি ইজ ইভেন হ্যাভিং আ চাইল্ড, তারপর শি ইজ হ্যাভিং হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, পিরিয়ড স্টার্ট হলে আর বন্ধ হচ্ছে না, পেশেন্ট ইজ গেটিং অ্যাডমিটেড, উই আর গিভিং হার ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড প্রোডাক্টস, এফএফপি, অ্যান্ড লেটার অন শি ইজ ডায়াগনোসড উইথ আ কেস অফ আইটিপি। তো এটা হিস্ট্রি থেকে আমাদের ডিটেক্ট করতে হবে, স্পেশালি অ্যাডোলেসেন্ট পিউবার্টাল এজ গ্রুপে আমাকে হিস্ট্রি নিতে হবে যে তোমার কি কখনো এপিস্ট্যাক্সিসের হিস্ট্রি আছে, গাম ব্লিডিং, ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ হিমাচুরিয়া, দ্যাট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ঠিক আছে। সবাইকারই, আমি বলছি না শুধু অ্যাডোলেসেন্ট গ্রুপে, তুই সবাইকারই নিবি, লিউকেমিয়া হতে পারে। আর কোয়াগুলোপ্যাথিসের জন্য আমরা ইমেজিং এ তো পেলাম না, তাহলে আমাদের কোয়াগুলেশন প্রোফাইলটা করাতে হবে, দ্যাট ইজ কোয়াগুলেশন প্রোফাইল বাই কি বল, কি দেখি আমরা, বল পিটিআইএনআর, আর হ্যাঁ প্লেটলেট কাউন্ট, ভেরি গুড, আর এপিটিটি বিটিসিটি, হ্যাঁ ভেরি গুড। তাহলে এইগুলো আমাকে মাথায় রাখতে হবে যে এইগুলো আমাকে দিতে হবে ব্লাড ইনভেস্টিগেশনে, অ্যালং উইথ সিবিসি, এলএফটি, ইউরিয়া ক্রিয়েটিন, অল দ্যাট, ওকে হলো। তাহলে কোয়াগুলেশন ডিসঅর্ডার ইজ ওয়ান, সি ফর কোয়াগুলেশন ডিসঅর্ডার। নেক্সট ওয়ান কি লেখা আছে? ওভুলেটরি ডিসফাংশন। এইটার সাথে মনে হয় সবাই একটু অ্যাওয়্যার, যেহেতু পিসিওডির ক্লাস হয়েছে, তাহলে ইফ দেয়ার ইজ অ্যান ওভুলেটরি সাইকেল, অ্যান ওভুলেটরি সাইকেল ক্যান বি দেয়ার। অ্যান ওভুলেটরি সাইকেল কাদের হয় জেনারেলি? আমি ফিজিওলজিক্যাল বলছি, বল প্যাথোলজিক্যাল বলতে হবে না, পিসিওডি তো জানিস তোরা, আমি ওটা বলছি না। ফিজিওলজিক্যালি হু আর দ্য পিপল গেটিং অ্যান ওভুলেটরি সাইকেল? দেয়ার আফটার মেনার্কি, একদম ইয়াং এজে পিউবার্টাল এজ গ্রুপে, বিকজ এইচপিও অ্যাক্সিস ইজ নট ডেভেলপ, দে আর গেটিং দেয়ার পিরিয়ডস, বাট দেখবি ওদের মারা এসে কমপ্লেন করে যে একবার পিরিয়ড স্টার্ট হয় আবার 6 মাস পর পিরিয়ড হয়েছে, 3 মাস পর, শি ইজ গেটিং হার পিরিয়ড আফটার, দ্যাট ইজ ডিউরেশন ফ্রিকোয়েন্সি ইজ মোর দ্যান 38 days, তাই তো? তাহলে ও খুব ইরেগুলার পিরিয়ড শি ইজ গেটিং, দেন ইউ হ্যাভ টু কাউন্সিল দ্যাট ইজ ওকে ফর হার এজ, অ্যান্ড sometimes there is history of heavy menstrual bleeding and that is most dangerous. কোনো ইয়াং কোনো পিউবার্টাল মেয়ে যদি ধর irregular period হচ্ছে, that is still okay because we know the cause, we know she is getting an ovulatory cycle. If
when there is ovulation, আমি ধরে নিলাম কারো 28 ডেজ, একদম প্রপার 28 ডেজ সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলটা তো আমরা জানি, তাহলে তার 14 ডেজে ওভুলেশন হচ্ছে, আর এই দিকের সাইকেলটা আমার ফিক্স, তাহলে 14 ডেজ পরে she is getting her period. But if there is no ovulation, that cycle is anovulatory, তাহলে there is only endometrial cycle happening, no ovarian cycle is happening there, তাহলে ওর নিজের টাইম মতো স্ট্রেডিং হচ্ছে, and that can be after 2 months, after 3 months, even after 6 months, right? বল কোনটা কনফিউশন, বল বল, তুই বল, আমাকে বল কি কনফিউশন। না না বল, আজকে ক্লিয়ার করে নে, এটা তোদের ফার্স্ট ক্লাস, তো খুব কনফিউজিং কিন্তু এই ইয়ে। হ্যাঁ হ্যাঁ একদম বুঝতে পারলি ব্যাপারটা। এবার এটা মোস্ট কমন হচ্ছে ফর পিউবার্টাল এজ গ্রুপ, আর কখন একটা কমন, যখন she is at her perimenopause. Perimenopause why? Because there is no follicle left out. কে একটা বলি না AMH কমে গেছে, why AMH is less? কারণ ফলিকল নেই, there is no ovarian follicle, that person is also getting only endometrial cycle, ও শুধু endometrial shredding হচ্ছে, and that time is, তাহলে দুটো physiological, ঠিক আছে। কিন্তু পিউবার্টাল এজ গ্রুপে আমি একটু আগে একটা টার্ম বললাম, পিউবার্টি মেনোরেজিয়া, পিউবার্টাল এজ গ্রুপে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং খুব ইম্পর্টেন্ট। এইটা তো ঠিক আছে ইররেগুলার, ওয়াই দের ইজ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, বল একটু মাথা খাটাতে হবে। there is no ovulation, হ্যাঁ ovulation নেই, কর্পাস লুটিয়াম নেই, so there is no progesterone, very good. And what do the progesterone do? It has a endometrial stabilizing effect, তাহলে endometrium stabilizing effectটাই নেই, that's why she is getting heavy menstrual bleeding. এইটা আমাকে খুব মাথায় রাখতে হবে। কদিন আগে আমি জানি না তোরা নিউজ পেপার ফলো করিস কিনা, বোধহয় 6 months আগে there is a girl of 13 years old, বীরভূমের কাছেই, she died due to severe anemia because she was having heavy menstrual bleeding, that means puberty menorrhagia, and nobody cared. তাহলে প্রপার কাউন্সিলিং হয়নি। তাহলে লেটার অন তুই ইন্টার্ন হ, তুই ক্লিনিশিয়ান হ, তুই ধর পিডিয়াট্রিশিয়ানই হলি, তোদের কাছে কিন্তু মারা মেনলি মেডিসিনের ডক্টরের কাছে মারা নিয়ে আসে যে পিরিয়ড শুরু হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না, মানতে দের ইজ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। তাহলে আমার ফার্স্ট মোটো হবে, সাইকেল তো তুই কারেক্ট যা করলি টু কারেক্ট দ্য অ্যানিমিয়া। অ্যানিমিয়া ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং এই দুটো এজ গ্রুপেই। একটা হচ্ছে এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে দেয়ার আর সেভারাল তোর গার্ল যারা পেরিফেরিতে থাকে অ্যানিমিয়া নিয়েই বেঁচে আছে, দেয়ার স্টিল, মানে এখন ধর তার 24 years old, they are still anemic, with that they are having 2 or 3 child, ওদের চাইল্ড বার্থ তো হয়েই চলেছে। তাহলে তোদেরকে মাথায় রাখতে হবে যে প্রপার কাউন্সিলিং, বাড়ির লোককে এটাতে অ্যাওয়ার করা যে দ্যাট ইজ ওকে ফর হার দিস অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, কিন্তু ইউ হ্যাভ টু কারেক্ট দ্য অ্যানিমিয়া উইথ প্রপার মেডিকেশন বল, নিউট্রিশন বল। আর একটা এজ গ্রুপ হচ্ছে যারা পেরিমেনোপোজাল এজ গ্রুপ 45 অ্যারাউন্ড, হ্যাঁ, দেয়ার ইজ হাইয়েস্ট চান্স অফ হার্ট ফেলিয়ার, তাদের ক্ষেত্রেও ওইটা আমরা কারেক্ট করব, ঠিক আছে, প্রপার উইথ প্রপার হিস্ট্রি। তাহলে অ্যানোভুলেটরি সাইকেলটা মোটামুটি মাথায় ঢুকলো। এখানে দেখ কজ গুলো লেখা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ উই ডিসকাসড, প্যাথোলজিক্যাল কজ পিসিওডি হতে পারে, দেয়ার ক্যান বি থাইরয়েড ডিসঅর্ডার, দেয়ার ক্যান বি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে তোর যে কোনো এজ গ্রুপে হতে পারে। আমি দুটো ফিজিওলজিক্যাল এজ গ্রুপ বললাম যাদের নর্মালি হয় অ্যানোভুলেটরি সাইকেল, আর এটা হচ্ছে ডিউ টু দিস আন্ডারলাইং প্যাথোলজি। তাহলে এগুলো আমরা ডিটেক্ট করি কি করে? ফ্রম ব্লাড প্যারামিটার্স, আমরা ইমেজিং বা ক্লিনিক্যালি, অনেক সময় আমরা ক্লিনিক্যালি থাইরয়েড ডিসঅর্ডার ডিটেক্ট করতে পারি, বাট ফর দ্যাট উই ডু দ্য ব্লাড ইনভেস্টিগেশন, ঠিক আছে। নেক্সট ইজ ই, সেম এন্ডোমেট্রিয়াল, ঠিক আছে। তাহলে এন্ডোমেট্রাইটিস পিআইডি ক্যান বি দেয়ার, or endometriosis. Endometriosis is a pain main symptom, but অনেক দিন যখন তোর there is amenorrhea for 3 or 4 months, after that she is getting period and that is heavy menstrual bleeding endometriosis এ, ঠিক আছে। আর কি আছে? হাইপারপ্লাসিয়া, তো ওটা তো আগের ক্লাসিফিকেশন, we can detect by imaging. Atrophy is sometime there, and iatrogenic, আইট্রোজেনিকের মধ্যে এটা হতে পারে। আমাকে হিস্ট্রি দিতে হবে, ইফ শি ইজ গেটিং এনি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ অর ইফ দেয়ার ইজ এনি আইইউসিডি, আইট্রোজেনিক। আইইউসিডি উই ক্যান ডিটেক্ট বাই আইইউসিডি হিস্ট্রি থেকে ছাড়া ইমেজিং থেকে আমরা আইইউসিডি ডিটেক্ট করতে পারি। কি কি ইমেজিং করা হয় আইইউসিডির জন্য বল? আইইউসিডি মানে তো বল কি? এই
হ্যাঁ, ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে কি ইনভেস্টিগেশন করি? ইউএসজি করি, এক্স রে করি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার আইট্রোজেনিক কজ। আর পেশেন্ট বাকি কিছু আমাকে দেখ ড্রাগের হিস্ট্রি দিতে হচ্ছে, এগুলো সবাই ফার্মাতে পড়েছি যে হাইপার প্রোল্যাক্টিনিমিয়া কোন কোন ড্রাগগুলোর জন্য হয়। পেশেন্ট লং টার্ম র্যানিটিডিন এইগুলো নিয়ে যাচ্ছে, তাহলে দেয়ার ক্যান বি আ চান্স অফ হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। আর এই লাস্ট এনটিটিটা হচ্ছে নট আদারওয়াইজ ক্লাসিফাইড, দ্যাট ইজ এন। ঠিক আছে, এন ডিনোট করে যে আদারওয়াইজ নট ক্লাসিফাইড, যেখানে ধর আমরা মোস্টলি কোনো কজ, সমস্ত রকম ব্লাড ইনভেস্টিগেশন উই হ্যাভ ডান, imaging we have done, clinically from history we have seen the patient, but no definite cause is there, তাহলে এইটা হচ্ছে লাস্ট ক্লাসিফিকেশন। এইটাকে আমরা অনেক সময় ডিইউবি বলে থাকি, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। ঠিক আছে, তাহলে এই ক্লাসিফিকেশনটা একটু ক্লিয়ার হলো? বেশি প্রেশার হয়ে যাচ্ছে কি মাথায়? কিছু কনফিউশন আছে ক্লাসিফিকেশনটায়? আমাকে এখনই জিজ্ঞেস কর। এইটা তোরা নর্মালি ফিজিওলজিতে পড়েছিস, ঠিক আছে, এটা একবার তাও দেখে নে। নর্মাল যেটা নর্মালি হিমোস্ট্যাসিস কিভাবে স্ট্যাসিস হয় তার ফিজিওলজিটা, এই ফিজিওলজিটাই কোনোভাবে অল্টার্ড হয়ে ওর হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ইজ দেয়ার। তাহলে একটা প্লেটলেটের সাথে ফাইব্রিনে একটা প্লাক ফর্মেশন হচ্ছে, যেটা ব্লিডিং ভেসেলগুলোতে গিয়ে ক্লগিং করছে, আর কন্টিনিউয়াস দের ইজ মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন। ঠিক আছে, এটা একটা রিজন হচ্ছে। জেনারেলি একটা মেনস্ট্রুয়াল সাইকেলের পর অলরেডি when there is shredding of endometrium, regeneration of endometrium is started, তাহলে এটা একটা রিজন। ঠিক আছে, এই কয়েকটা রিজন আছে নর্মাল ফিজিওলজি, যেটার জন্য নর্মালি একটা মেয়ের 5 to 6 ডেজের মধ্যে there is cessation of menstrual bleeding, তাই তো? এইগুলো হচ্ছে সেইগুলো, এইটা জাস্ট ফিজিওলজি, এটা মুখস্থ করতেই হবে, কিছু করার নেই, মানে এটা তো আর ডিপে বোঝার কিছু নেই। আর এন্ডোথেলিন তো আমরা সবাই জানি, এন্ডোথেলিন ইজ হোয়াট? ভেসোকনস্ট্রিক্টর। তাহলে তাহলে এগুলো কাজ করছে। আর কি কি ভেসোকনস্ট্রিক্টর কাজ করে? পিজিএফ, 2 আলফা অ্যান্ড হ্যাঁ থ্রম্বক্সিন একটু, এগুলো ভেসোকনস্ট্রিক্টর। ভেসোডাইলেটর কোনগুলো? হ্যাঁ, প্রোস্টাসাইক্লিন আর পিজি। হ্যাঁ, তাহলে এবারে তো আমার হিস্ট্রি হলো, ক্লিনিক্যাল এক্সামিনেশন হলো, তারপর মেন আমার মোটো কি? টু ট্রিট দ্য পেশেন্ট। পেশেন্ট আমার কাছে এসছে, তাহলে অ্যাপ্রোচ টু এইউবি। তোদের এবারে তোদের সিনিয়র ব্যাচদের লাস্ট সেমিস্টার হলো, কয়েকজন খুব কমজনই খুব ভালো আনসার লিখেছে, বাকিদেরকে শুরু থেকে ক্লাসে বলা হতো যখন আমাদের এই স্লাইডগুলো থাকে এইভাবেই লেখা থাকে, তো তোরা বেশি লিখতে হবে না, এক একজন খুব ভালো লিখেছে, লাস্টে দেখছি 20 মার্কস লিখতে পারেনি, মানে টাইম পাইনি। তো একটু এইভাবে গুছিয়ে লেখা অভ্যেস কর। এটা তো ঠিক আছে, আমরা বোঝানোর জন্য বলছি যে অ্যাপ্রোচ টু এইউবি। অ্যাপ্রোচ টু ইউবি, তাহলে ফার্স্ট কি বললাম? আমাকে ফার্স্ট ডিটেক্ট করতে হবে ইফ ইট ইজ আ কেস অফ এইচএমবি অর আইএমবি। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ডিটেক্ট দ্যাট, যে আমাকে হিস্ট্রি থেকে প্রপার জানতে হবে। তাহলে এইচএমবি যখনই আমি মানে ডেফিনেটলি বুঝতে পারছি যে ইয়েস ইট ইজ আ কেস অফ এইচএমবি, তাহলে আমার মাথাতে কতগুলো ক্লাসিফিকেশন আসছে, সেই ক্লাসিফিকেশন অলরেডি যখন আসছে যে এইগুলো ডেফিনিট কজ হতে পারে, তাহলে আমি ওই লাইনে অ্যাপ্রোচ করবো। আর আইএমবি হলে একরকম, তার সাথে উই আর ডুইং দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে দিস ইজ আওয়ার অ্যাপ্রোচ, আমাদের মাথায় যেটা থাকবে যে হাউ ক্যান উই অ্যাপ্রোচ অ্যান্ড ট্রিট হার। সেকেন্ড কি? পেলভিক প্যাথোলজি, এগুলো আমাকে ডিটেক্ট করতে হচ্ছে, যেটা আমি পামকোয়েনের সাথে সাথে বলে গেলাম। আর ডেফিনিট প্রোটোকল, যেটাই যে। তাহলে হিস্ট্রিটা একবার দেখে নে, যেগুলো বলেছি মোটামুটি সেগুলোই আছে। কি কি আছে এখানে? তাহলে ডিটেইল হিস্ট্রি নিতে হবে, যেটা থেকে আমি সেকেন্ড যেটা থার্ড যেটা বললাম আমি বারবার, এপিস্ট্যাক্সিস, গাম ব্লিডিং, হেমাচুরিয়া, এইগুলোর আমাকে হিস্ট্রি নিতে হবে, কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা দেখার জন্য, কারণ সেটা আমি ইমেজিং এর দ্বারা পাবো না, অনেক সময় ব্লাড ইনভেস্টিগেশনও পাওয়া যায় না, তখন আমাকে পেরিফেরাল ব্লাড স্মিয়ার, বোন ম্যারো এইগুলো করে ডিটেক্ট করতে হয়। প্যাথোলজিতে পড়েছি আমরা আইটিপি, টিটিপি, লিউকেমিয়া ডিটেক্ট করতে গেলে আমরা তো নর্মাল রুটিন ব্লাড ইনভেস্টিগেশনও পাই না, সবসময় কি ব্লাস্ট পাই না, আমরা সবসময় একটা প্যানসাইটোপিনিয়ার পিকচার পাই হয়তো অনেক সময়। ঠিক আছে, দেন মেনস্ট্রুয়াল ক্যালেন্ডার, এইটাও দেখবি যারা বেশি ক্লিনিক্সে গেছিস, আমরা পেশেন্টকে বলেছি যে তুমি একটু, পেশেন্ট হয়তো একটা ভেগ হিস্ট্রি দিচ্ছে, ইন্ডিয়াতে খুব টাফ হ্যাঁ পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি বের করা,
সো এআই উইল নেভার ওয়ার্ক হিয়ার। অনেক যাই বলে থাকুক, হিস্ট্রি বের করা ভীষণ টাফ। তো আমরা একটা জিনিস পেশেন্টকে সবসময় বুঝিয়ে দিতে হবে যে তোমার বাড়িতে যে ক্যালেন্ডার আছে সেটার সাথে তুমি মেনস্ট্রুয়াল ক্যালেন্ডার ইউ হ্যাভ টু মেনটেন। পেশেন্ট এসে তোকে বাংলাতেই বলবে বেশিরভাগ মাস, তখন তো গন্ডগোল হয়ে যায়। পেশেন্ট একরকম বলছে, আমি একরকম বুঝছি, তো পেশেন্টকে মেনস্ট্রুয়াল ক্যালেন্ডার মেনটেন করাটা আমাদেরকে কাউন্সিল করা, বাচ্চা পেশেন্ট হলে তার মাকে। দেন এক্সামিনেশন, স্পেকিউলাম দেখ একটা জায়গায় বলছে পার রেক্টাল এক্সামিনেশন। জেনারেলি যেটা হয় যে পিউবার্টাল বা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ যারা আনম্যারিড তাদের আমরা পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করি না। দেন উই প্রেফার পার রেক্টাল এক্সামিনেশন। অ্যাডেনেক্সাল কিছু মাস আছে নাকি, আর্লি এজ এন্ডোমেট্রিওসিস ইজ ভেরি কমন নাওয়াডেজ, উই ক্যান্ট মিস দ্যাট। এন্ডোমেট্রিওসিসে এখন লেটেস্ট বলা হচ্ছে যে স্টার্ট ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার জন্য আমাদের পার রেক্টাল এক্সামিনেশন করতে হয়। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন ব্লাড ইনভেস্টিগেশন করতে হবে। রুটিন ব্লাড ইনভেস্টিগেশনের সাথে অ্যাসোসিয়েটেড কোয়াগুলেশন প্রোফাইল যেগুলো থাকে, তার সাথে থাইরয়েড প্রোফাইল, প্রোল্যাকটিন, এই টেস্টগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, রুটিন এগুলো এইউবির টেস্ট। ইনফার্টিলিটি হলে সেটা অ্যানাদার টেস্ট, যদি ওটার সাথে অ্যাসোসিয়েটেড ইনফার্টিলিটির কমপ্লেন থাকে পেশেন্টের। তারপর ইমেজিং, ইমেজিং এ কি কি করি আমরা? আল্ট্রাসাউন্ড, রুটিন আল্ট্রাসাউন্ড, ইউট্রাস অ্যাডনেক্সা, টিভিএস, টিভিএস কি? ট্রান্সভাইজাইনাল, দ্যাট অলসো ডান ইন ম্যারিড ওমেন। আর্লি এজের মেয়েদের আমরা করি না, আনম্যারিডদের উই নেভার ডু। আর একটা এসআইএস, এসআইএস, এসআইএস ইজ হোয়াট? স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, দ্যাট ওটা আমাদের নিজেদেরকে করতে হয়। স্যালাইন ইনফিউশন করে উইথ ওই ফোলিস ক্যাথেটার আমরা স্যালাইন ইনফিউশন করি অ্যান্ড সাইমালটেনিয়াসলি উই ডু আ আল্ট্রাসাউন্ড স্ক্যান। ঠিক আছে, তারপর কি আছে? হিস্ট্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি শুনেছিস সবাই? কালকে ক্লাস হয়েছে না? ও কালকে এইচএসজি হয়েছে। হিস্ট্রোস্কোপি জানিস তোরা? মোটামুটি আইডিয়া আছে তাই তো, কাইন্ড অফ ওই ল্যাপারোস্কোপি, হিস্ট্রোস্কোপি থ্রু ভ্যাজাইনা, স্কোপ দিয়ে দেখা হয়। আর হিস্ট্রোস্কোপি, দের ইজ ওয়ান বেনিফিট অফ হিস্ট্রোস্কোপি। ধর আমি একটা পেশেন্টকে রেখেছি ফর ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি, উই হ্যাভ ইনসার্টেড দ্য স্কোপ অ্যান্ড দেয়ার উই ফাইন্ড আউট আ polyp is there and that is the reason for or her intermenstrual bleeding. Same setup এ আমরা we can do resection of the polyp. তাহলে হিস্ট্রোস্কোপির এটা একটা বেনিফিট আছে। তো অলওয়েজ হিস্ট্রোস্কোপি, ল্যাপারোস্কোপি এরা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ সেম সেটাপে আমরা ডায়াগনোসিসটার সাথে উই ক্যান ট্রিট হার। ঠিক আছে, এগুলোর ডিটেলস তোদেরকে কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু লিখতে হবে, টার্মগুলো লিখতে হবে। ডিটেলস হয়তো তোদের এইচএসজিটা লিখতে হবে, এইচএসজি অলসো উই ডু, যেটা কালকে ক্লাস হয়েছে। অ্যান্ড ফর সার্ভাইকাল প্যাথোলজি ধর পার স্পেকিউলাম এক্সামিনেশন করে উই ফাউন্ড আউট আ mass in cervix, there is cauliflower like growth in cervix or irregular cervix or cervix is bleeding on touch. So আমাদের মাথায় আসতে হবে যে there is some pathology in cervix, for that we do a pap smear and later we do a cervical biopsy. Okay, that can be a punch biopsy, আমরা জেনারেলি এখানে punch biopsy করি। And another thing is endometrial biopsy, very important. Endometrial hyperplasia নিয়ে এই যে এতক্ষণ কথা বলছি, malignant হোক নন ম্যালিগনেন্ট হোক, we do a endometrial biopsy. After doing the USG we know the thickness যখন বেশি হয় বা নর্মালিও ধর পেশেন্ট নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট, আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দেখছি পেশেন্ট নট রেসপন্ডিং, in that case we do a endometrial biopsy with dilatation and curettage. Dilatation and curettage itself is a treatment. আমরা এখন ডায়ালাটেশন কিউরেটেজ করছি, ইটসেলফ ওটা একটা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ট্রিটমেন্ট। তার সাথে উই আর টেকিং আ স্যাম্পল অফ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াল বায়োপসির অনেকগুলো মেথড আছে। নর্মালি আমরা এখানে গেছিস কেউ এন্ডোমেট্রিয়াল বায়োপসি দেখেছিস ওটিতে? যাওয়া হয়নি। এন্ডোমেট্রিয়াল তোদের প্র্যাকটিক্যালে ক্লাস তো হয়েছে, ডিসি এন্ডোমেট্রিয়াল বায়োপসি ক্লাস তো হয়েছে, তোদের তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল বায়োপসি আমরা নর্মালি ডিসি এন্ডোমেট্রিয়াল বায়োপসি করি, এছাড়াও অফিস হিস্ট্রোস্কোপিক এন্ডোমেট্রিয়াল বায়োপসি হয়। বাই ডুইং হিস্ট্রোস্কোপি উই টেক দ্য স্যাম্পল অফ এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, আর একটা পিপলিস দিয়ে এন্ডোমেট্রিয়াল বায়োপসি হয়, এটাই লেখা আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। এমআরআই তো যে কোনো কিছুই ডিটেক্ট করতে পারে, নট অনলি অ্যাডেনোমায়োসিস। আমরা যেটা বললাম ফাইব্রয়েডের ফিগো ক্লাসিফিকেশন টু নো ইফ দের ইজ এন্ডোমেট্রিওসিস অর নট, এমআরআই তো অলওয়েজ গোল্ড স্ট্যান্ডার্ড। এবার ম্যানেজমেন্ট,
ঠিক আছে, ম্যানেজমেন্টের এই কোশ্চেনগুলো আমি বলছিলাম তোদেরকে এইভাবে লেখা একটু প্র্যাকটিস করতে হবে। ধর তোর যে কোশ্চেনটা আসবে ক্লিনিক্যাল কোশ্চেন 15 মার্কসের যে কোশ্চেনটা, একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দেওয়া হলো, তুই ডায়াগনোস করলি ইট ইজ এ কেস অফ এইউবি, লাস্ট কোশ্চেনটাই দেওয়া হলো যে হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট, তাহলে তোকে একটা জেনারেল ম্যানেজমেন্ট লিখতে হবে। এবার দেখ ম্যানেজমেন্টের তিনটে টাইপ আছে, মানে তিনটে স্টেপ আছে, ওয়ান ইজ জেনারেল ম্যানেজমেন্ট, দেন মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড লাস্ট ইজ সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমি কি বললাম, ফার্স্ট তার জেনারেল সিমটম উই হ্যাভ টু ট্রিট। ধর পেশেন্ট অ্যাসোসিয়েটেড অ্যানিমিয়া, মোস্ট কমনলি পেশেন্টের অ্যানিমিয়াই হয় হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর পর, এইউবির পর, তাহলে অ্যানিমিয়া উই হ্যাভ টু কারেক্ট, আর অ্যাসোসিয়েটেড পেন সিমটম আছে, তাহলে পেন উই হ্যাভ টু কারেক্ট। হোয়াইল অনেক সময় উইথ মানে প্রাইমারি ডিসমেনোরিয়া থাকে উইথ পিরিয়ড, ইন কেস অফ এন্ডোমেট্রিওসিস দের ইজ সেকেন্ডারি ডিসমেনোরিয়া, ইভেন আফটার সিজেশন অফ পিরিয়ড দের ইজ পেন, পুরো সাইকেলেই ওর পেন হচ্ছে, তাই তো, ডিউরিং ডিফিকেশন দের ইজ ডিসপেরোনিয়া, তাহলে উই হ্যাভ টু কারেক্ট দ্যাট। এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে নন হরমোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড হরমোনাল ম্যানেজমেন্ট। তাহলে নন হরমোনাল যেটা বললাম এনসেড, এনসেড হচ্ছে ওর একটা দের ইজ ভেরি গুড রোল অফ এনসেড টু স্টপ দ্য ব্লিডিং। মোস্টলি আমরা বেফেনামিক অ্যাসিড দিই। দেখ ওর মেকানিজম অফ অ্যাকশনটা কি, সাইক্লো অক্সিজেনেস ইনহিবিটর, যেটা বেটার কাজ করে ওভুলেটারি, যারা ওভুলেটারি কিন্তু হ্যাভিং হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, in that case we give mefenamic acid, and in some people we give tranexamic acid, কিন্তু tranexamic acid এর কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। দেখ কি লেখা আছে, থ্রম্বোএম্বোলিজম যদি কোনো হিস্ট্রি থাকে পেশেন্টের, স্ট্রোক বা এইসবের কিছু, তাহলে আমরা ট্রানেক্সামিক অ্যাসিড দিই না। তোদেরকে এতটা মেকানিজম না লিখলেও হবে, তোরা টার্মগুলো মনে রাখবি, মেফেনামিক অ্যাসিড সাইক্লো অক্সিজেনেজ পাথওয়েটার জন্য, ট্রানেক্সামিক অ্যাসিড, আর একটা ড্রাগ হচ্ছে ইথামসাইলেট। নামগুলো তো সবাই ফার্মায় পড়েছিস, ঠিক আছে, হিমোস্ট্যাটিক অ্যাকশন আছে, এটা তো আমরা সবাই জানি। আর একটা কি এবার হরমোনাল, ওয়ান ইজ ইস্ট্রোজেন, অ্যানাদার ওয়ান ইজ প্রোজেস্টেরন। ঠিক আছে, অনেক সময় মেন রিসর্ট তো আমাদের প্রোজেস্টেরন, সেটা আমি বলছি, বাট অনেক সময় উই প্রেসক্রাইব হাই ডোজ ইস্ট্রোজেন। ওটা কি করে, নেগেটিভ ফিডব্যাকে রিসেপ্টর গুলোকে ব্লক করে দেয়। ঠিক আছে, ইস্ট্রোজেন ব্লক হচ্ছে মানে দের ইজ ইভেনচুয়ালি ডেসিডুয়ালাইজেশন, ইস্ট্রোজেনই তো মেন রিজন থিকনেসটা হওয়ার এন্ডোমেট্রিয়ামের, তাহলে ইভেনচুয়ালি ওখানে ডেসিডুয়ালাইজেশন হয় এবং দের ইজ স্টপেজ অফ ব্লিডিং। তাহলে মনে রাখবি যে ইস্ট্রোজেন, এটা প্রোজেস্টেরন নয়, হ্যাঁ, এটা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, মানে এটা উঠে গেছে আর কি লেখার সময়, এটা মেকানিজম ইস্ট্রোজেনেরই লেখা আছে। যদি মনে রাখতে পারিস তো ভালো, নইলে এতগুলো মেকানিজম মনে না রাখলেও একটা দুটো মেকানিজম মনে রাখবি, যে এটা ইস্ট্রাডায়ালকে ইস্ট্রনে কনভার্ট করে, যেটা ইভেনচুয়ালি রিসেপ্টর গুলোকে ব্লক করে। ব্লক করছে মানে দের ইজ ডিক্রিজ ইন ইস্ট্রোজেন, নেগেটিভ বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, অ্যান্ড there is stoppage of bleeding, আর যেই ইস্ট্রোজেন ব্লক হয়ে যাচ্ছে there is decidualization of that and atrophy of endometrium। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইস্ট্রোজেনের ফান্ডা। যদি মধ্যের এতগুলো মনে নাও রাখতে পারিস, তাহলে এই বেসিকটা মনে রাখ। ঠিক আছে, এটা লিখবি কেউ না, চেঞ্জ করে দেবো, মনে থাকবে, এটা বইয়ে আছে। অ্যান্ড প্রোজেস্টেরনটা খুব ইম্পর্টেন্ট। প্রোজেস্টেরনটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, মেইন হচ্ছে প্রোজেস্টেরন থেরাপি। আমরা একটা ড্রাগ প্রেসক্রাইব করি দেখবি জেনারেলি নরএথিস্টেরন, আর কিছু কিছু জনের মধ্যে আমরা আরেকটা কি দিই, একটা হচ্ছে নরএথিস্টেরন আর একটা হচ্ছে মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট কে বললি একটা। আচ্ছা, নরএথিস্টেরনের বিভিন্ন ডোজেজ আছে। ঠিক আছে, ধর যেই পিউবার্টি বা অ্যাডোলেসেন্টে যাদের উই আর সাসপেক্টিং অফ অ্যান ওভুলেটরি সাইকেল, তাদেরকে আমরা ডে 16 থেকে ডে 25 রেজিমেনে একটা নরএথিস্টেরন দিয়ে থাকি, কারণ ওর ওভুলেশন হচ্ছে না, ওর ইরেগুলার সাইকেল হচ্ছে, আর যখন হচ্ছে তখন দের ইজ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, তাহলে আমি প্রোজেস্টেরন দিচ্ছি, দুটো এফেক্ট পাচ্ছি, একটা তো ইউট্রাইন স্টেবিলাইজেশন এফেক্ট, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হচ্ছে না ডে 16 থেকে, মানে আমি ক্যালকুলেট করছি যে অ্যাজ ইফ শি ইজ হ্যাভিং ওভুলেশন অন ডে 14 অর 15, সেই ক্যালকুলেশনে আমি ওকে ডে 16 থেকে ডে 25 টুয়াইস ডেইলি ডোজে বা ওয়ান্স ডেইলিও দেওয়া হয়, উই আর গিভিং প্রোজেস্টেরন। তাহলে দুটো এটার বেনিফিট হচ্ছে, একটা ইউট্রাইন স্টেবিলাইজেশন এফেক্ট, আর একটা ইমিডিয়েটলি আফটার স্টপিং দ্য প্রোজেস্টেরন, ধর ডে 25-এ ওর প্রোজেস্টেরন ডোজটা শেষ হয়ে গেল, তার আফটার 3 to 4 days শি ইজ গেটিং হার নেক্সট পিরিয়ড, তাহলে ওর কি হচ্ছে, সাইক্লিক্যাল হচ্ছে, তাহলে সাইকেলটা রেগুলার হচ্ছে, তো এভরি 28 or 30 ডেজে ওর পিরিয়ড আসছে। বুঝতে পারলি না? এটা বুঝতে পারলি না?
এটা একটু পেশেন্টকে বোঝানো ভীষণ কঠিন। এটা দেখ 16 to 25 ডেজে দিচ্ছি, ঠিক আছে, শর্ট সাইকেল, লং সাইকেলটা বাদ দে, আমি শর্ট সাইকেলটাই বলছি। এটা মেনলি আমরা অ্যাডোলেসেন্ট যাদের অ্যানোভুলেটরি সাইকেল হচ্ছে তাদেরকে দিই, যখন আমি বুঝছি যে না ওর ওভুলেশন হচ্ছে না আর যখন হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, তখন ওকে পুরো সাইকেল জুড়ে আমার দেওয়ার দরকার নেই, আমি একদম লো ডোজে কম দিনের জন্য দিচ্ছি ফর লাস্ট 10 days, সো দ্যাট ওই যখন তার পিরিয়ড হবে প্রোজেস্টেরনের ওই স্টেবিলাইজিং এফেক্টটা থাকে। আর নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে কি হয়, ওভুলেশন হলো, প্রোজেস্টেরন রিলিজটা শুরু হয়ে গেল, কর্পাস লুটিয়াম যেই চলে গেল সেই প্রোজেস্টেরন বন্ধ হয়ে গেল, যেই দের ইজ উইথড্রয়াল অফ প্রোজেস্টেরন তার আফটার 3 to 4 days শি ইজ গেটিং হার পিরিয়ড। এটাই তো নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, দ্যাট ইজ দিস ট্রিটমেন্ট ইজ মিমিকিং দ্য নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল অনলি, তাই না? আমি ওটাই করছি, আমি ধরে নিচ্ছি ওর ওভুলেশন হচ্ছে না, তাহলে আমাকে প্রোজেস্টেরনটা দিতে হবে, ঠিক আছে, এইটা একটা মেথড। আরেকটা দেখ লং সাইকেল 5 to 25 days, সেটাও আমি দিতে পারি, এটা যাদের ওভুলেশন হচ্ছে তাদেরকে আমি দিতে পারি, কিন্তু হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ইজ দেয়ার বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং ইজ দেয়ার, যাতে যখন আমি প্রোজেস্টেরন দিয়ে রাখবো তখন ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হবে না। 5 to 25 days মানে পিরিয়ডের সেম পিরিয়ড ক্যালেন্ডার, ও কিন্তু মেনস্ট্রুয়াল ক্যালেন্ডারে আমি ওকে বোঝাচ্ছি, তাহলে 5 মানে ডে 5 অফ মেনস্ট্রুয়েশন থেকে ডে 25 অফ মেনস্ট্রুয়েশন, যেই শি ইজ স্টপিং দ্য ড্রাগ অন ডে 25 শি ইজ গেটিং নরমালি শি ইজ গেটিং হার পিরিয়ড আফটার 3 to 4 days, তাহলে ঠিক সাইকেলটা 28 to 30 days এ তার হচ্ছে, ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস থেরাপি। কন্টিনিউয়াস থেরাপি আমরা বেশিরভাগ পেশেন্টে প্রেফার করি এন্ডোমেট্রিওসিসের জন্য, আমরা যেখানে উই ওয়ান্ট অ্যামেনোরিয়া। এন্ডোমেট্রিওসিস ইজ নাথিং বাট যতবার মেনস্ট্রুয়েশন হবে ততবার দ্যাট ব্লাড ইজ ওখানে অ্যাকিউমুলেশন হচ্ছে and there is it increases the symptom of endometriosis. জেনারেলি আমরা সিওসি দিই, কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ, লং টার্ম থেরাপির জন্য, শুধু প্রোজেস্টেরন আমরা জেনারেলি দিই না, কম দিই, বাট এটাও দেওয়া হয়। এই যে বলছে না যে কন্টিনিউয়াস থেরাপি, কন্টিনিউয়াস ফর 3 months এরকম থেরাপিও দেওয়া হয়। আর ইনজেক্টেবল ডিএমপিএ দেখবি তোরা শুনে থাকবি, পেশেন্টরা তো কন্ট্রাসেপটিভ হিসেবেও নাই, আমরা যখন জিজ্ঞেস করি এক্সামে যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট অফ ডিএমপিএ, তখন এই আনসারগুলো বলতে হবে। ইন কেস অফ এইউবি, ইন কেস অফ ফাইব্রয়েড, যাদের আমার এখন অপারেশনের প্ল্যান নেই, মানে সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্ল্যান নেই, তাদেরকে আমরা ডিএমপিএ দিতে পারি, ঠিক আছে। এলএনজি আইইউএস, এলএনজি আইইউএস নামটা শুনেছিস? ক্লাস হয়েছে আইইউসিডি, লিভোনর্জেস্টেল ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, মিরেনা বলে একটা জিনিস হয়, তো ঠিক আছে ওটা তোরা জেনে যাবি, নামটা জাস্ট জেনে রাখ। এলএনজি আইইউএসও আমরা ইনসার্ট করে দিই, এটা তো খুবই বেনিফিশিয়াল, একবার তুই ইনসার্ট করে দিলি, পেশেন্টের কোনো ফলো আপেরও সেরকম কোনো ব্যাপার নেই, প্রথম দিকে একবার নেক্সট মান্থে, দেন 3 monthly, তারপর 5 years অব্দি ইট ওয়ার্কস। এলএনজি আইইউএস দুটো বেনিফিট দেয়, ওয়ান ইজ কন্ট্রাসেপটিভ বেনিফিট, অ্যানাদার ইজ হচ্ছে এইউবিতে, ঠিক আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস রিলিজ অফ লিভোনর্জেস্ট্রেল, ঠিক আছে, অ্যানাদার প্রোজেস্টেরন, এফেক্টিভ ফর 5 years। এগুলো হচ্ছে তোর আদার ড্রাগস। আজকে তোদেরকে মেকানিজম অতটা জানতে হবে না এখনই, ধীরে ধীরে এটা মনে করবি, নামগুলো জেনে রাখ, ঠিক আছে। জিএনআরএইচ অ্যাগনিস্ট, মিফেপ্রিস্টোন, এগুলো ফার্মাতে সবাই নামগুলো পড়েছিস। মিফেপ্রিস্টোন মোস্টলি উই গিভ ইন কেস অফ ফাইব্রয়েড, ফাইব্রয়েডে আমরা মিফেপ্রিস্টোন দিই। উলিপ্রিস্টল বলে আরেকটা ড্রাগ আছে, সেটা উই গিভ। ড্যানাজল ড্রাগটা আমাদের এখন দেওয়া অনেক কমে গেছে, ড্যানাজল আগে খুব ইউজ হতো, এন্ডোমেট্রিওসিসে ভীষণ ভালোভাবে ইউজ হতো, বাট নাওএডেজ আমরা ড্যানাজল অতটা প্রেফার করি না। অরমেলক্সিফেন উই গিভ, ঠিক আছে, আর ডেসমোপ্রেসিন। এবারে হচ্ছে তোর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এইটা আমার লাস্ট রিসর্ট, ঠিক আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্টটা একটু জানতে হবে। তাহলে একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট তো আমি বললাম ডিসি, ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ, ওটার একটা বেনিফিট হচ্ছে ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ ইটসেলফ রিডিউসেস দ্য এন্ডোমেট্রিয়াল থিকনেস অ্যান্ড দাস ইট রিডিউসেস দ্য এইউবি, যাদের ধর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অ্যান্ড সাইমালটেনিয়াসলি উই ক্যান টেক, আমরা স্যাম্পল নিতে পারি, এন্ডোমেট্রিয়াম স্যাম্পল নিতে পারি তো, অ্যান্ড উই সেন্ড ইট ফর বায়োপসি টু ডিটেক্ট। আমাদের খুব ইম্পর্টেন্ট এটা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যখন পড়বি একটা স্পেসিফিক এজ গ্রুপে, আমরা শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে আমরা ছাড়তে পারবো না। হোয়েন শি ইজ পেরিমেনোপজাল বা 40 or above 40, আমাদেরকে একটা ডিসি এন্ডোমেট্রিয়াল বায়োপসি করতেই হবে, ইন কেস যখন আমি দেখছি দেরি এন্ডোমেট্রিয়াম ইজ থিকেন্ড, ঠিক আছে।
আর সেকেন্ড ধর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন। এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এটা বাই হিস্ট্রোস্কোপি আমরা করে থাকি, এটাও সেম কাইন্ড অফ ডিসি। অনেক সময় পলিপ থাকে, সেটাও রিসেকশন হয়ে যায়, তা ওটাও একটা সেকেন্ড ট্রিটমেন্ট। আচ্ছা, এটা একটা ট্রান্সসার্ভাইকাল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াল, সেম অলমোস্ট সেম জিনিস, ওই রিসেকশন করছি এন্ডোমেট্রিয়ামটারই। অনেক সময় অ্যাডেনোমায়োসিসের ক্ষেত্রেও আমরা ওই ওয়েজ শেপেড কেটে অ্যাডেনোমায়োক্টমি করি, সেটাও রিসেকশন। হিস্ট্রোস্কোপি যেটা আগেই বললাম যে হিস্ট্রোস্কোপির বেনিফিট এটা যে আমরা নিচ দিয়ে প্রোব ইনসার্ট করছি, সেম টাইমে ডায়াগনোসিসের সাথে আমরা যদি ডিটেক্ট করছি এনি প্যাথোলজি অর পলিপ অর endometrium is so much thickened, we can resect, we can do ablation and resect the polyp। তাহলে হিস্ট্রোস্কোপি খুব বেনিফিশিয়াল। আর লাস্ট তো হিস্ট্রেক্টমি। হিস্ট্রেক্টমি আমি কখন ডিসিশন নেব যে she must undergo hysterectomy? বল। হ্যাঁ, ভেরি গুড, ফ্যামিলি কমপ্লিট, 45 ইয়ার্স এজ। শুধু শুধু তাকে আমি লং টার্ম প্রোজেস্টেরন থেরাপি দিয়ে রাখবো না, বারবার রিপিটেড অ্যানিমিয়া হচ্ছে, রিপিটেড হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন ইজ দেয়ার, সাইন্স অফ হার্ট ফেলিয়ার ইজ দেয়ার, দেন উই ইমিডিয়েটলি টেক দ্য ডিসিশন অফ হিস্ট্রেক্টমি। ঠিক আছে। আর হ্যাঁ, মেনোপজাল ওমেন, মেনোপজ হয়ে গেছে কিন্তু তারপর আবার পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, দের ইজ নো ম্যালিগনেন্সি, কিন্তু অন অ্যান্ড অফ ব্লিডিং হচ্ছে, হতে পারে ভেতরে কোনো ছোট পলিপ থেকে গেছে, ইউট্রাইন অ্যাট্রফি হয়েছে, তাহলে পোস্ট মেনোপজাল পেশেন্ট। আর ধর লার্জ মাল্টিপল ফাইব্রয়েড আছে, ঠিক আছে, প্রেশার সিমটম অ্যাসোসিয়েটেড উইথ AUB, দেয়ার আর অলসো প্রেশার সিমটম, অন্য প্রেশার সিমটম ইজ দেয়ার, হতে পারে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার, পেশেন্ট প্রেজেন্ট করে এগুলো নিয়ে, তাহলে অ্যানিমিয়া, তখন উই টেক আ ডিসিশন অফ হিস্ট্রেক্টমি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু পেশেন্ট। তাহলে অ্যাপ্রোচটা ট্রিটমেন্টের কি হবে? তাহলে প্রথম হচ্ছে আমার প্রপার হিস্ট্রি, ঠিক আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যান্ড দেন খুব ইম্পর্টেন্ট তো আমার হিস্ট্রি, ওইটা থেকে ডায়াগনোসিস করা যে হেভি মেনস্ট্রুয়াল না ইন্টারমেনস্ট্রুয়াল, তারপর ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন পেশেন্ট এজ গ্রুপ, অ্যান্ড ইফ she want to preserve her fertility or not। এই কটা প্যারামিটার হচ্ছে খুব ইম্পর্টেন্ট পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য। একটা তো ফ্রম হিস্ট্রি, একটা এজ গ্রুপ, আর একটা হচ্ছে ফার্টিলিটি প্রিজার্ভেশন। ফার্টিলিটি প্রিজার্ভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা 35 ইয়ার্স ওল্ড ফিমেলকে আমি তো হিস্টেরেক্টমি চট করে দিতে পারবো না, দের আর সেভারাল মেথডস, আমার ট্রিটমেন্টের অনেক মেথড আছে, ইভেন সার্জিক্যাল। এই যে লাস্ট যেটা ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন, এটাও একটা মেথড, কিন্তু ইন্টারভেনশনাল রেডিওলজি বলে একটা জিনিস হয়, সেটা তোরা পড়বি, এটাও একটা মেথড, এগুলো সব সার্জিক্যাল মেথড। তাহলে হিস্টেরেক্টমি ইজ দ্য লাস্ট রিসর্ট। হিস্টেরেক্টমি করার আগে আমার এতগুলো জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে।